সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে বেশ কিছু অঙ্ক। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। তো দেখেন কি বলা হচ্ছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? তো আমরা একটা আনুমানিক ত্রিভুজ অঙ্কন করি, সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। তো ধরেন ত্রিভুজ বলতেই আমরা এইভাবে অঙ্কিত একটা জিনিস বুঝে থাকি। তো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার কি বলা হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 84 বর্গ গজ। তো কোনো কিছু বলা না থাকলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা। আমরা এটা বলতে পারি, যেহেতু বলা নেই এটা কোন ধরনের ত্রিভুজ। তো বলা হচ্ছে ক্ষেত্রফল 84 বর্গ গজ, তাহলে আমরা 84 বসাই দিলাম ইকুয়াল হাফ, এবং বলা হচ্ছে লম্বের দৈর্ঘ্য 12 গজ, তাহলে ইন্টু ভূমি, ভূমি রাখলাম, আর উচ্চতা বা লম্ব, এটাই তো লম্ব আর এটাই তো উচ্চতা, তাই না? উচ্চতা বা লম্ব বলতে একই জিনিস বোঝায়, আর এটা হচ্ছে ভূমি। তাহলে উচ্চতা কত? উচ্চতা 12 গজ, তাহলে দিয়ে দিলাম 12। এবার বলেছে ভূমির দৈর্ঘ্য কত, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো। তাহলে 6 দুগুণ 12, তাহলে ভূমি ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 84। লাইনটাকে আমরা একটু উল্টেই লিখলাম, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ইকুয়াল ভূমি ইকুয়াল আমরা কি বলতে পারি, উপরে 84 তার নিচে 6, কাটাকাটি করলে 6 একে 6 থাকবে 2, 24, 4 6 24, তাহলে 14 গজ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি অঙ্কটা সলিউশন করলাম। এবারে 436 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। এই অঙ্কটাতে বলা হচ্ছে কি, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? তো এই অঙ্কটা আপনারা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুইভাবেই করতে পারেন। তো ডিটেলস মেথডে করতে কমপক্ষে 5 থেকে 6 মিনিট আপনাদের সময় লাগবে। যেহেতু আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য অঙ্কটা শিখছি, তো সেক্ষেত্রে আমরা ডিটেলস মেথডে এই অঙ্কটা করব না। যদি অন্য কোনো সময় আমি সামনে পাই অঙ্কটা, তখন করে দিব। তো আজকে শর্টকাট মেথড চিন্তা করছি, এবং শর্টকাট মেথড মানে কিন্তু অপশন টেস্ট করা। তো আমরা দেখি দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু বলা আছে 12, 60 এবং 2448। তাহলে আমরা শুরুতে কি পেয়েছি, দুটি সংখ্যার বিয়োগফল পেয়েছি 12, সরি বিয়োগফল তো 12 পাইনি, বিয়োগফল পেয়েছি 60, আর গসাগু পেয়েছি কত, 12, আর লসাগু কত পেয়েছি, লসাগু পেয়েছি 2448। আমি মার্ক করে রাখলাম জিনিসগুলোকে। তো যেহেতু বিয়োগফল পেয়েছি আমরা 60, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এই সংখ্যা দুটি কত। তাহলে তো এখানে এই সংখ্যা দুইটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বিয়োগফলটা দিয়ে আইডেন্টিফাই করব। আচ্ছা বলেন তো, 144 থেকে 108 বাদ দিলে কি 60 হয়? অবশ্যই না, এটা হবে না। 148 থেকে 100 বাদ দিলে 112 বাদ দিলে কি 60 হয়? অবশ্যই না। 208 থেকে 144 বাদ দিলে কি 60 হয়? আমরা একটু বাদ দেই, 144 থাকবে কত, 4, 6, তাহলে 64 থাকলো, তাহলে এটাও হবে না। কিন্তু 204 থেকে 144 বাদ দিলে 60 হবে। আপনারা বিয়োগ করে দেখেন, 144 বাদ দিলে 4 4 মিলে গেল 0, 4 আছে 10 মিলাতে 6, কত হচ্ছে, 1 1 2, 2 2 0, হ্যাঁ 60 বা 60 হচ্ছে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট। কিন্তু যদি আপনি ডিটেলস মেথডের সাহায্যে অঙ্কটা করতে চান, তাহলে কিন্তু অনেকটা বেশি সময় আপনার লেগে যাবে, যেটা কিন্তু আপনি হচ্ছে চাইলে করতে পারেন, কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমার মনে হয় না যে সেটা করা উচিত হবে। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে 437 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে। এখানে দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। 16তম স্পেশাল বিসিএস এর এই অঙ্কটা। তো আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7, যেটাকে আমরা বলি 3.14 ... আরো কিছু কিন্তু রয়েছে। তো আমরা 2 সংখ্যা বা 3 সংখ্যা বা 4 সংখ্যা বলতে পারি দশমিকের পরে। তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, 22/7। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের। পরেরটা দেখেন, 438 নম্বর যে অঙ্কটা আছে, বলা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তাহলে কি বের করতে বলা হচ্ছে, সুদের হার, অর্থাৎ আর এর মান কত হবে সেটা বের করতে বলা হচ্ছে। তো 500 টাকা, তাহলে প্রিন্সিপাল, 4 বছরের সুদ, এন এর মান, তাহলে সুদটা বের করতে বলেছে, অর্থাৎ আই এর মান দরকার। আবার 600 টাকা, এটা পি এর মান, 5 বছর, এন এর মান, সুদ, তার মানে আই এর মান বের করতে বলেছে। তো এই দুই সুদ একত্রে আবার 500, অর্থাৎ এই আই এবং এই আই, এই দুটো আই দুঃখিত, এই দুটো আই একসাথে 500 টাকা হবে। বলেছে সুদের হার কত। তাহলে আমাদের
অঙ্কটা দুই পার্টে বিভক্ত। একটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ এবং আরেকটা হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ। এই দুটো একসাথে আবার 500 টাকা। তাহলে আমরা দুই পার্টে অঙ্কটা সমাধান করব। আমরা তাহলে সূত্র লিখব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু পি আর এন। তাহলে I ইকুয়াল হবে পি আর এন। আর একটা সূত্র লিখবো I ইকুয়াল পি আর এন। দুটাই। কেন দুইটা? কেননা এই অংশটার জন্য একটা, আবার এই অংশটার জন্য একটা। মানে এই সুদ আর এই সুদ বের করব, বিধায় আমরা এখানে I আইডেন্টিফাই করেছি। তো এবার আসেন, I ইকুয়াল আমরা বলতে পারি পি কত? পি হচ্ছে 500 টাকা, বসাই দিলাম 500, ইন্টু আর কত? আর ভাগ 100, কেননা এটা তো বের করতে চাই, ইন্টু এন কত? এর মানে হচ্ছে কত বলেন তো? 4। তাহলে 4 বসাই দিলাম, তাহলে শূন্য দুইটা কেটে দিলাম, তাহলে 4 5 20, তার মানে আমরা 20 আর ইকুয়াল কত বলতে পারি? আই এর মান, মানে I ইকুয়াল টু 20 আর। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে না লিখে যা আছে তাই রাখতে পারি, I ইকুয়াল টু 20 আর। পরেরটা দেখেন, I এর মান আমরা বের করতে চাই, তাহলে পি কত? পি হচ্ছে আমাদের এবার 600, তাহলে বসাই দিলাম 600, কিন্তু আর কত? আর হচ্ছে আমাদের কিন্তু মানে নেই, তাহলে আর ভাগ 100। তো পার্সেন্ট আর মানে সুদের হার, যেখানে সুদের হার থাকে তার নিচে 100 থাকে অলওয়েজ। তাহলে কত? 5। তাহলে এন এর মান হচ্ছে 5, তাহলে শূন্য দুইটা কেটে দিলাম, 5 6 30 আর। তাহলে I ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 আর। তাহলে আমরা বলতে পারি এই সুদ আর এই সুদ, যেহেতু I মানে সুদ, এই দুই সুদ মিলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, অর্থাৎ 20 আর প্লাস 30 আর ইকুয়াল টু কত? 500। দেখেন এই যে একত্রে 500, তাহলে 500 লিখে দিলাম। তাহলে বা আর মানে কত আর হচ্ছে বলেন তো দেখি? 30 20 50 আর ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে সুতরাং আর এর ভ্যালু হবে উপরে 500, তার নিচে 50, 0 0 ক্রস, 5 10 50, তাহলে ইকুয়াল টু 10%। কোথায় রয়েছে অ্যান্সারটা? দেখেন তো দেখি, আমাদের রয়েছে কিন্তু সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অঙ্কটা কিভাবে আমি অঙ্কটা সলিউশন করলাম। তো দেখেন আমি পুরোটা আরেকবার দেখাচ্ছি এবং স্ক্রিন ব্লার করে দেখাচ্ছি, যাতে করে আপনারা ঠিকঠাকভাবে দেখে নিতে পারেন যে আমি অঙ্কটা কিভাবে সলিউশন করিয়েছি। তো এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে 439 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। বলা হচ্ছে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো শতকরা 5 টাকা হার সুদে, তাহলে সুদের হার শতকরা কয় টাকা? 5 টাকা। তাহলে আর এর মান হচ্ছে 5%। 20 বছর, তাহলে এন এর মান হচ্ছে 20 ইয়ার্স। সুদে আসলে, আচ্ছা সুদ হচ্ছে I, আসলকে আমরা বলি পি। তাহলে I প্লাস পি এর মান কত? 50,000, যেটাকে আমরা কিন্তু বা হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 50,000ও বলতে পারি। তার মানে এ দ্বারা বোঝায় সুদ আসল। তাহলে I প্লাস পি নিশ্চয়ই বোঝেন আপনারা, I মানে সুদ আর পি মানে আসল। মূলধন কত? তার মানে পি এর মান আমাদের বের করতে বলা হচ্ছে। তো অঙ্কটা যদি আমরা সূত্র প্রয়োগ করে, ধরেন I ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা আমি প্রয়োগ করছি। তো এই সূত্র প্রয়োগ করলে তো আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে এইদিকেও আমরা পি যুক্ত করব, এইদিকেও আমরা পি যুক্ত করব, কেননা I প্লাস পি এর মান তো আমাদের বসাতে হবে 50,000। তাহলে আমরা 50,000 বসাই দিলাম এখানে, ইকুয়াল পি কত? পি হচ্ছে আমাদের কিন্তু বের করতে হবে, ইন্টু আর কত? আর হচ্ছে কত বলেন তো দেখি? আর আর হলো আমাদের এখানে কত পার্সেন্ট? 5%। তাহলে 5 ভাগ 100, ইন্টু এন কত? এন হচ্ছে 20, বসাই দিলাম 20, প্লাস পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আসেন, এই শূন্য কেটে দিলাম, 5 2 10 2। তাহলে আমরা বা এখানে ক্যালকুলেশন করব, এদিকে থাকবে 50,000 ইকুয়াল, এদিকে থাকবে মানে কত এটা? দেখেন 5 20 100, আচ্ছা এই 2 2 তো কাটা যায়, তাহলে পি প্লাস পি থাকে। তাহলে পি প্লাস পি মানে কত? 2p। তাহলে আমরা বলতে পারি 2p ইকুয়াল টু 50,000। তাহলে সুতরাং পি এর ভ্যালু হবে 50,000কে 2 দ্বারা ভাগ করলে 25,000। দেখেন তো মেলে কিনা অ্যান্সারটা? আমরা দেখতে পাচ্ছি 25,000, হ্যাঁ বি নাম্বার অপশনে কিন্তু আমাদের 25,000 রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, আজকে অঙ্কগুলো একটু বুঝে নিতে হবে আপনাদের। এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন কি বলা হচ্ছে, একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। তো ধরেন এটা একটা গোল মুদ্রা আমি টেবিলে রাখলাম। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা, মানে এই ধাঁচের মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু কিছুটা টেকনিক্যাল প্রশ্ন। তো আপনি যদি একই ধাঁচের মুদ্রা এইভাবে রাখেন, যদিও আনুমানিক আমি অঙ্ক করছি, তাহলে আমার মনে হয় আপনি 6টা মুদ্রা রাখতে পারবেন। এর বেশি কিন্তু আসলে রাখা, 1 2 3 4 ধরেন 5 এবং আমার একটু কম বেশি হয়েছে, তো এক্স্যাক্টলি 6টা রাখা যাবে। আমরা জানি যে এই ধরনের মুদ্রাগুলো রাখলে, পাশাপাশি রাখলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে টোটাল বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি এবং একে 60 দ্বারা ভাগ করলে 6 6 36, তার মানে 6টা হয় আমাদের সঠিক উত্তর। তো আমি আর বিস্তারিত বললাম না, জাস্ট আপনি মনে রাখেন যে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলে
এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে? 6টি রাখা যেতে পারে। এটা জাস্ট আপনি মনে রাখলেই আপনার কাজ হয়ে যাবে। এবারে 441 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। বলা হচ্ছে এবিডি বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? এটা হচ্ছে বিসিএস এর একটা প্রশ্ন। তো আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করি। তো ধরেন আমাদের হচ্ছে এই একটা বৃত্ত একটু বড় করে অঙ্কন করছি, সমান করে। এটা একটা বৃত্ত। এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কোনটা? এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র এই বৃত্তটার। তো বলা হচ্ছে এবিডি একটা বৃত্ত যেটার এবি এবং সিডি দুটি সমান জ্যা। আচ্ছা, দুটি সমান জ্যা বলতে আমরা কি বুঝি? ধরেন আমি বললাম এখান থেকে এই পর্যন্ত এই হচ্ছে একটা জ্যা, আবার আমি কিন্তু এভাবেও বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এই হচ্ছে একটা জ্যা। আমি যে কোনো দিকে কিন্তু অঙ্কন করতে পারি। তো এই দুটো সমান জ্যা। তাহলে বলা হচ্ছে এবি একটা জ্যা, আর হচ্ছে কি এবি একটা জ্যা আর সিডি একটা জ্যা। তাহলে আমি বললাম এখানে এ আর এটা হচ্ছে, আচ্ছা একটু ভালো করে আমি দেই, একটা এ আর একটা কি, মানে এটা এ আর এটা বি, এবি একটা জ্যা, আর এটা সি আর এটা ডি, সিডি একটা জ্যা। এই দুটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুটার নাম কি? নাম হচ্ছে পি। এখন বলা হচ্ছে যে কোনটি সত্য? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এপি আর সিপি এ দুটো সমান, পিবি আর পিডি এ দুটো সমান। তো এই শর্তগুলো কোথায় আছে? পিসি ইকুয়াল টু পিডি। আচ্ছা বলেন তো পিসি ইকুয়াল টু পিডি হয় কিনা? তাহলে পিসি পিডি না, এটা সমান নয়, কেননা এইটুকু আর এইটুকু তো সমান না, তাই না? আচ্ছা পিএ ইকুয়াল টু পিবি, তাহলে পিএ আর পিবি এটাও হবে না, এটাও সমান নয়। আচ্ছা এবার বলা হচ্ছে পিবি ইকুয়াল টু পিএ, তাহলে পিবি ইকুয়াল টু পিএ এটাও হবে না। পিবি ইকুয়াল টু পিডি, তাহলে পিবি ইকুয়াল টু পিডি, এক্স্যাক্টলি এটা হচ্ছে, কেননা এটা আর এটা সমান। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব। যদি আমরা অঙ্কনটা ঠিকভাবে করে থাকি তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। এবার আসেন 442 নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটাতে চলে যাই। বলা হচ্ছে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলা হয়? এটা অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এরূপ ক্ষেত্রকে কিন্তু আমরা বলতে পারি রম্বস। কেন রম্বস? তার কারণ হচ্ছে যদি আমরা বর্গক্ষেত্র বলতাম তাহলে বর্গক্ষেত্রের 4 বাহু পরস্পর সমান, নিশ্চয়ই আপনারা জানেন। যদি আমরা হচ্ছে সামান্তরিক বলতাম তাহলে সামান্তরিক কেমন দেখতে? সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্রটাকে যদি আমরা কোণাকুণি অঙ্কন করি তাহলে সেটা সামান্তরিক হয়। আর চতুর্ভুজ কেমন? তো এগুলো সবগুলোই তো চতুর্ভুজ, এই জন্য এটা অপশন থেকে এমনিতেই বাদ। আর কি রম্বস কেমন? রম্বস হচ্ছে যার হচ্ছে 4টা বাহু পরস্পর সমান কিন্তু কোনো সমকোণ নয়। বাহু 4টা কিন্তু পরস্পর সমান, কিন্তু এই যে কোণগুলো এগুলো কিন্তু সমান নয়, আলাদা আলাদা, মানে সমকোণ নয়। বলা হচ্ছে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এরূপ চিত্রকে অবশ্যই আমরা রম্বস বলবো। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আসলে রম্বস এটার সঠিক উত্তর হয়েছে। এটাও কিন্তু 4টা সমান বাহু দ্বারা সীমাবদ্ধ, কিন্তু এটার প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, এই জন্য এটা উত্তর হবে না, হবে হচ্ছে রম্বস অ্যাপ্রোপ্রিয়েট। আর সামান্তরিক হবে না কেন? এটার কিন্তু কোণগুলো সমান নয়, কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখানে কিন্তু বলা হচ্ছে 4টি সমান বাহু দ্বারা, যেহেতু সামান্তরিকের 4 বাহু সমান নয় তাই এটা শুরুতেই কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। তাহলে বর্গ হবে না, চতুর্ভুজ হবে না, সামান্তরিক হবে না, হবে তাহলে রম্বস। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্যালকুলেশন করলাম। এবারে 443 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। বলা হচ্ছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে আমরা লিখি 8, 10 এবং 12। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি, লসাগু করি, তাহলে 2 দ্বারা 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, আবার 2 দ্বারা 2 দুগুণ 4, 5 5ই থাকলো, 3 দুগুণ 6। তাহলে আমাদের লসাগু কত হলো বলেন তো দেখি? 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 120। এখন আসেন আমরা একটা কাজ করতে পারি। বলা হচ্ছে যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, ভালো কথা, আবার বর্গাকারেও সাজানো যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্গাকারেও সাজানো যায় বলেছে, ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি 3600, 2400, 1200 এবং 3000। তাহলে নিশ্চয়ই আপনাদের কনফিউশন সৃষ্টি হচ্ছে যে আমরা লসাগু করে মান পেলাম হচ্ছে 120 আর অ্যান্সারের সাথে তো বিস্তর ফারাক, তাহলে কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব?
আমি সেটা একটু বলি, একটু মনোযোগ দেবেন এই জায়গায়। তো আমরা যেহেতু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বর্গাকারেও সাজানো যায় বলেছে, তো এই যে লসাগু করে প্রাপ্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো যদি আমি লিখি 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3, তাই না? 3টা 2, একটা 5, একটা 3। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গাকারে সাজাই তাহলে এটা এক জোড়া, কিন্তু এই 2 এর জোড়া নেই, তাহলে একে আরো 2 দ্বারা গুণ করতে হবে। 5 এর কোনো জোড়া নেই, তাহলে আর একটা 5 দ্বারা গুণ করতে হবে। 3 এর কোনো জোড়া নেই, তাহলে আর একটা 3 দ্বারা গুণ করতে হবে। এবার কিন্তু এরা সবাই বর্গ হয়ে গিয়েছে, সমান সমান, প্রত্যেকটাই জোড়া জোড়া আছে। তাহলে 2 দুগুণ 4, আবার 2 দুগুণ 4, আবার 5 5 25, আবার 3 3 9। তাহলে কত হচ্ছে আমি একটু ব্লার করে দিচ্ছি। তাহলে 4 4 16। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা 4 আর 25 গুণ করব, 4 25 100, 4 দ্বারা 100কে গুণ করলে 400, আর 400কে 9 দ্বারা গুণ করলে কত হবে? 4 নং 36, 3600। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে কেন 3600 আমাদের উত্তরটা হবে। এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে। আমরা যদি লসাগু করে সরাসরি 120 বের করি, এটা কিন্তু কখনোই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে না। আমাদের এইভাবেই কিন্তু জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। আজকে হয়তো কথা বলতে কিছুটা প্রবলেম হয়েছে প্রথম দিকে, তো এই জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যদি ঠিকমতো শুনতে না পান, একটু আসলে অনেক সময় বিভিন্ন কারণে সম্ভব হয় না, নানা ধরনের জটিলতা থাকে, যেহেতু প্রযুক্তিগত ব্যবহার করছি, অনেক সময় সাউন্ড আস্তে রেকর্ড হয়, অনেক সময় নয়েজ চলে আসে, নানা ধরনের প্রবলেম কিন্তু হয়। সবকিছু মিলিয়ে আসলে আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে। তো আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান খাদ্য অধিদপ্তরের, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।